আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই জন্য আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ারের হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। প্রথমেই ইলিয়াস মৃধার কাছে যেতে চাই, তিনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে একুশে বিজনেসে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে একদম শুরুতেই যেটি আমাদের কাছে জানতে চাওয়া, যে সার্বিকভাবে প্রথম অর্থ বছরের এই যে প্রথম 5 মাস যেখানে রপ্তানি 2.19% কমেছে, কিন্তু কৃষি পণ্য রপ্তানি খুব বেশি পরিমাণ কমেছে, 10.30, আমি যদি ভুল না করি ইপিবির তথ্য অনুযায়ী। এই যে ব্যবসা সংকোচন হলো, এতে কৃষি পণ্যের উপরেই এই হারটা কমে যাওয়ার কারণকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এটা আসলে আমাদের একটু ভাবিয়ে তুলছে। এর কয়েকটা কারণ যতটুকু আমরা বুঝতে পেরেছি। প্রথমত, আমাদের ওভারঅল ইকোনমি স্লো, তার কারণে আমাদের জানেন আপনি, আমাদের কয়েকটি দেশের সাথে বাংলাদেশের ভিসা বন্ধ আছে এখন। দুবাই, ওমান, দেন কাতার, এই কান্ট্রিগুলোর সাথে যেহেতু ভিসা বন্ধ, ওখানে নতুন ভাবে কিন্তু আমাদের লোকজন যাচ্ছে না, ওয়ার্কার যাচ্ছে না, ফলে ওই জায়গায় কনজাম্পশন কিছুটা কমেছে। ইনক্লুডিং সৌদি আরবেও কিন্তু লোক যাওয়ার গতি কমে গেছে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। এর পাশাপাশি ধরেন আমাদের অনেক গত বছর, এবং দ্বিতীয় কারণ হচ্ছে ইন্ডিয়াতে আমরা আগে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করতাম, বাট ইন্ডিয়ার সাথে যেহেতু সেভেন সিস্টারের পোর্ট গুলা বন্ধ আছে এক্সপোর্ট করার জন্য, তার জন্য আমরা কিন্তু সেভেন সিস্টার মার্কেটে আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারিনি চাহিদা থাকা সত্ত্বেও। ফলে ওখানেও আমাদের গ্রোথ কিছুটা কমেছে। তাছাড়াও ধরেন আমাদের এই যে মিডল ইস্টের যেহেতু আনরেস্টের কারণে, এবং আপনি জানেন যে রেড সিতে যে কনফ্লিক্ট ইরানের সাথে বা অন্যান্য কান্ট্রির সাথে, ফলে অনেক প্রোডাক্ট আমাদেরকে দেশ থেকে মিডল ইস্টে পৌঁছতে কিন্তু আগে যেটা 3 সপ্তাহে পৌঁছতো, এখন কিন্তু ওরা 5 সপ্তাহের বেশি লেগে যাচ্ছে। এর ফলেও কিন্তু ব্যবসাতে কিন্তু খরচ বেড়ে গেছে এবং গতিটা মন্থর হয়ে গেছে। এর পাশাপাশি গত বছর সরকার কিন্তু রাইস এক্সপোর্ট অ্যালাউ করেছিল একটা লিমিটেড কোয়ান্টিটি। ওই কোটাটা কিন্তু আগেই শেষ হয়ে গিয়েছে, নতুন ভাবে আর কোটা আমাদেরকে অনুমোদন দেয়নি। ফলে এই টাইমের ভিতরে আমরা ওই এক্সপোর্টটাকে এখনো করতে পারিনি। এগুলো অনেকগুলা কারণ মিলেই কিন্তু ওভারঅল আমাদের এক্সপোর্টের গ্রোথটা কম, এবং এটা নিয়ে আমরা কনসার্ন। বাট আমরা কোয়াইট হোপফুল যে ইলেকশনের পরে হয়তো বাংলাদেশে বা ডিউরিং ইলেকশন বাংলাদেশের কনজাম্পশন বা মার্কেটটা একটু টার্ন অ্যারাউন্ড করবে। আমরা হয়তো লোকাল মার্কেটে ঘুরে দাঁড়াতে পারবো। বাট এক্সপোর্টের ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে যদি ইন্ডিয়ার সাথে ইকোনমিক ডিপ্লোমেসি ঠিক হয়, তারপরে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর সাথে যদি আমাদের ডিপ্লোমেসি, বিজনেস ডিপ্লোমেসি ঠিক হয়, তাহলে আমাদের প্রোডাক্টগুলো আগের মতো আমরা স্মুথলি রপ্তানি করতে পারবো। এর ফলে কিন্তু আমাদের গ্রোথটা আবার আমরা ফিরে পেতে পারবো। জি, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি যখন সেভেন সিস্টারের কথা বলছিলেন, ভারতের বাজারে প্রাণের প্রোডাক্টের একটা অন্য রকমের জনপ্রিয়তা আমরা দেখতে পেয়েছিলাম। এই যে যে কারণেই হোক না কেন, যে সম্পর্কের শীতলতা, তার প্রভাবের পরে আপনাদের আসলে ওই বাজারের কত পরিমাণ হিস্সা আপনারা হারালেন, বা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত, গ্রোথটা আসলে কত ছিল? ওভারঅল আমি বলবো যেটা ইন্ডিয়াতে আমরা অন্যান্য পার্টেও এক্সপোর্ট করি, যেটা কলকাতা পোর্ট দিয়ে অথবা অন্য পোর্ট দিয়ে, ওই জায়গার এক্সপোর্টে কিন্তু কমেনি। বাট আমাদের কিন্তু মেজর মার্কেট ছিল সেভেন সিস্টার্স, যেটা আমরা ত্রিপুরা, করিমগঞ্জ অথবা আমরা এই পোর্টগুলো দিয়ে যেগুলো আমরা এক্সপোর্ট করি, মেজর এই সেভেন সিস্টারে কিন্তু আমরা প্রোডাক্টটা রপ্তানি করতে পারছি না। কারণ আপনি জানেন কলকাতা থেকে আসামে পৌঁছতে কিন্তু বাই ট্রাক 16 দিন 17 দিন সময় লাগে। অনেক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয়। ফলে প্রোডাক্টের কস্টিং আর ওটা ফিজিবল হয় না। তার জন্য আমাদের ওই রপ্তানিটা পুরোপুরিটি বন্ধ। ওই সেন্সে যদি ধরেন সেভেন সিস্টারে আমাদের 70% এক্সপোর্ট ড্রপ করে গেছে। কিছু টুকটাক র মেটেরিয়াল পর্যায়ে বা সেমি প্রসেস প্রোডাক্ট এগুলো এক্সপোর্ট হয়, ওটার পরিমাণ খুবই কম। আর অন্যান্য পার্টে ঠিক আছে। আমি বলবো সেভেন সিস্টারে আমাদের রপ্তানি 70% ড্রপ করেছে। জি, আমরা একটা নতুন তথ্য পেলাম আপনার কাছ থেকে। এবার একটু আপনি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের বাজারে আসলে যেহেতু অনেক দেশে ভিসা জটিলতা রয়েছে, সেই কারণেই আসলে অনেক জায়গা থেকে আপনারা কম রপ্তানি করতে পারছেন। সার্বিকভাবে এই খাতটা, মানে কৃষিপণ্য খাত যারা রয়েছে, তারা কি সবাই একই ধরনের, যেহেতু ভিসা জটিলতা, একই ধরনের বিপদে রয়েছে কিনা, এবং যারা প্রবাসী রয়েছেন সেই চাহিদাটা কমেছে কিনা? হ্যাঁ, আমি মনে করি না। প্রবাস থেকে যারা ছুটিতে আসছেন তারা অনেকেই যাচ্ছেন না। আর নতুন ভাবে যে তারা কর্মী নিত, নতুন ভাবে তো কর্মী নেওয়া বন্ধ আছে। এক বছরে তো আমাদের ধরেন পুরো মিডল ইস্টে মিনিমাম 10 লক্ষ কর্মী যেত। সেই 10 লক্ষ লোক একটা প্রোডাক্ট কনজিউম করতো, ওই কনজামশনটা তো আমরা পাচ্ছি না। ফলে কিন্তু
আমাদের দেশের লোক চলে আসতেছে, বাট তারা কিন্তু তাদের চাহিদা নেপালিজ অথবা ইন্ডিয়ান দিয়ে মিটাচ্ছে। ইন্ডিয়ানরা নর্মালি ইন্ডিয়ান প্রোডাক্ট বেশি কনজিউম করে, আমাদের দেশের প্রোডাক্ট কম করে, কারণ তাদের সাথে আমাদের ফুড হ্যাবিট সরাসরি মিলে না। জি, এবার একটু সামনের দিকে আগাইতে চাই, মানে এই ইস্যুতেই থাকতে চাই, কিন্তু এই যে মন্দা ভাবের মধ্যে আপনি বললেন এইটা আসলে খুব বেশি আলোচনায় নেই এই মুহূর্তে, কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাই যে এর পর ফলে ধরেন অভ্যন্তরীণভাবে যে সাপ্লাই চেনটা রয়েছে, যারা আপনাদের কাছে পণ্য দিতেন, যে পণ্যটাকে আপনারা প্রক্রিয়া করতেন, এই দুইখানে আসলে ক্ষতির পরিমাণটা কেমন দেখতে পাচ্ছেন? না, ওভারঅল যদি বলি যে আমি বলবো এক্সপোর্ট যেহেতু কমেছে, আমাদের এক্সপোর্ট ওভারঅল কমেনি। আমাদের প্রাণের এক্সপোর্ট ওভারঅল বাড়লেও আমরা ইম্পর্টেন্ট এই মার্কেটগুলোতে আমাদের গ্রোথ কমেছে। আমরা প্রতিনিয়তই কিন্তু নতুন বাজার খোঁজার চেষ্টা করছি। আমরা নতুন ভাবে কিন্তু আমরা অ্যাডভান্স মার্কেট যেটা ইউরোপ, ইউএসএ এবং ইউকে তে এক্সপোর্টের পরিমাণ আমাদের আগে থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, আমরা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি নতুন মার্কেট হিসাবে আমরা আসিয়ানকে কনসিডার করছি। আসিয়ান মার্কেটে আমি সরকারকে অনুরোধ করব, অথবা পরবর্তী সরকার এসে যদি আসিয়ান কান্ট্রিগুলোর সাথে যদি আমাদের এফটিএ সাইন করা হয়, তাহলে কিন্তু সেই মার্কেটে আমরা আমাদের প্রোডাক্ট স্মুথলি ঢুকতে পারবে। তাহলে এই সেক্টর থেকে আরো প্রচুর পরিমাণে গ্রোথ করা সম্ভব। আমাদের নতুন নতুন বাজার খুঁজে পেতে হবে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঝাঁপিয়ে পড়তে হবে। শুধুমাত্র বাংলাদেশি পিপল যারা বিদেশে থাকেন তাদের উপর ডিপেন্ড করে যদি আমরা রপ্তানি করি, তাহলে আমরা খুব বেশি দূর আগাতে পারবো। কিন্তু আমি আপনার কথা থেকে আমি বলতে চাচ্ছি যে সার্বিকভাবে যদি সেক্টরটার বিবেচনা করি, হয়তো প্রাণ এখনো বড় কোম্পানি, বড় ইনভেস্ট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ধরেন যাদের ইনভেস্ট এত বড় না, কিন্তু কৃষক যাদেরকে নিয়মিত দিত, যেই প্রতিষ্ঠানগুলোকে, অন্য যারা প্লেয়াররা রয়েছেন, তারাও কি আসিয়ানে প্লে করতে পারবেন? মানে আসিয়ানের মার্কেটটা ধরার জন্য আসলে আমাদের কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে? না, আসিয়ান মার্কেট ধরার জন্য হচ্ছে যে আমাদেরকে ওই আসিয়ানের সাথে অথবা কান্ট্রি টু কান্ট্রির সাথে যদি বাণিজ্য মন্ত্রণালয় এফটিএ সাইন করে, সেটা মালয়েশিয়া হোক, ইন্দোনেশিয়া হোক, ফিলিপিন্স, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ওখানে যাবে। হ্যাঁ, আমাদের কিছু জায়গায় থ্রেট আছে, ওদের প্রোডাক্ট এখানে আসবে। সেটা কিন্তু সরকার টু সরকার কিভাবে নেগোসিয়েশন করলো বিজনেস ডিলটা, তার উপর ডিপেন্ড করবে। বাট আমি মনে করি ওখানে তাদের বাইং পাওয়ার ইজ ভেরি হাই, একটা লার্জ কোয়ান্টিটি প্রোডাক্ট তারা কনজিউম করে। ওই মার্কেটে যদি আমরা ঢুকতে পারি, আমাদের ওভারঅল কান্ট্রি বেনিফিটেড হবে, আমাদের কান্ট্রি থেকে এক্সপোর্ট অনেক গুণ বৃদ্ধি পাবে। আর এর বাইরে যদি আমি একটু, আপনারা প্রাণ আমেরিকা এবং ইউকের মার্কেটে, আপনি বলছিলেন যে আপনাদের এক্সপোর্ট বেড়েছে, এই মার্কেটগুলো আরো ভালো করার জন্য আসলে কি করণীয় রয়েছে? আমরা অ্যাডভান্স মার্কেটে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হচ্ছে এখন মেইন স্ট্রিম মার্কেটে, যেরকম যারা সুপার স্টোর আছে তাদের সাথে কাজ করতে গেলে, ধরেন ফ্যাক্টরিতে আপনাদের র মেটেরিয়াল যেখান থেকে কিনেন ওখান থেকে আপনাকে ট্রেসেবিলিটিতে যেতে হচ্ছে। এবং আমরা আমাদের জিএমপি কমপ্লেন্স হতে হবে, হেসাব কমপ্লেন্ট হতে হবে, ওইরকম নো হাউ থাকতে হবে। এবং ইউএস এফডিএ থেকে লোক এসে আমাদের প্ল্যানগুলো ইন্সপেকশন করছে, কানাডা লবলস থেকে প্ল্যানগুলো ইন্সপেকশন করছে। তারা এসে যখন আমাদের প্ল্যানগুলোকে অ্যাপ্রুভ করছে, তখনই আমরা প্রোডাক্টটা রপ্তানি করতে পারছি। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমাদের প্রিপারেশনের জন্য দরকার, বাংলাদেশ পার্টে আমাদের একটা কিন্তু গ্লোবাল এক্রিডিটেড ল্যাবরেটরির খুবই প্রয়োজন, যেটা আমাদের এখানে নেই। আমরা অনেক প্রোডাক্ট কিন্তু এসজিএস বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ল্যাব, ইন্ডিয়া থেকে অথবা সিঙ্গাপুর থেকে টেস্ট করিয়ে এনে পরের প্রোডাক্ট রপ্তানি করতে হয়, এতে করে অনেক সময় লেগে যায়। এর পাশাপাশি যদি আমাদের দেশে যদি অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি হয় যেটা আন্তর্জাতিক মানের, এতে করে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট, ফুড এক্সপোর্ট বেনিফিটেড হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি জানেন যে আমরা যখন অর্গানিক প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমাদেরই সেই প্রোডাক্টটাকে স্টেরিলাইজেশন করার জন্য আমাদের গামা রেডিয়েশন করতে হয়, যেটা আণবিক শক্তি কমিশনের আন্ডারে একটা ল্যাবরেটরিতে একটা ছোট্ট মেশিন আছে। ওখান থেকে আমরা প্রোডাক্টগুলোকে গামা রেডিয়েশন করে স্টেরিলাইজ করি, ওইটাকে আমরা পরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করি। যেহেতু লিমিটেড ক্যাপাসিটি, তার জন্য আমরা বাজারে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও গামা রেডিয়েশনের অভাবে আমরা আমাদের নুডলস, আমাদের স্পাইস, আমাদের স্ন্যাক্স আমরা রপ্তানি করতে পারছি না। আমি আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকার এখানে বিনিয়োগ করেছে, নতুন প্ল্যান্ট নিয়ে এসেছে, এখনো সেটা ইনস্টলেশন এবং কমিশনিং কমপ্লিট হচ্ছে না। যদি অতি দ্রুত সময়ের মধ্যে সেটাকে ইনস্টলেশন কমপ্লিট করে এবং কমিশনিং করার পরে যদি প্রোডাকশন করে, এতে করে বাংলাদেশের ওভারঅল ইন্ডাস্ট্রি বেনিফিটেড হবে। আমরা প্রচুর পরিমাণে অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট বিশ্বের যে কোনো দেশে রপ্তানি করতে সক্ষম হব।
অসংখ্য ধন্যবাদ। আপনি একটা ছোট বিরতি নেব, আপনি নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। এরপরে আপনি যেই ল্যাব নিয়ে কথা বলছিলেন সেটি নিয়ে আমাদেরও একটু ফাইন্ডিংস আছে, সেটিও আপনাদের সাথে আলোচনা করবো, দর্শকদের সাথে বলবো। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবে একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছি আমি সাদাত হাবিব। সেতু দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা ফিরছি আলোচনায়। ইলিয়াস মৃধা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিরতির আগে আপনি বলছিলেন যে ল্যাবের কথা, গামা রেডিয়েশনের কথা। আমি যদি ভুল না করি তাহলে জুন জুলাই মাসে বাংলাদেশ হালাল ল্যাবরেটরি আর কি, বিএসটিআই চালু করেছিল। সেটির সুবিধা কি আপনারা পাওয়া শুরু করেছেন? মানে আপনি যেটি বলছিলেন যে ল্যাবের যে অপ্রতুলতার কথা, সেইটা কি আপনাদের চালু করতে পারলেন কিনা? কারণ আমরা জানি যে জুন জুলাইতে এই হালাল ল্যাব উদ্বোধন করেছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আপনি কি বলবেন? না, হালালের ক্ষেত্রে আমি যেটা বলবো, হালালের ক্ষেত্রে কিছুটা অগ্রসর হলেও হালালের কিছু তো অপূর্ণতা আছে। আপনি জানেন যে পুরো পৃথিবীতেই কিন্তু হালাল ইকোনমিটা অনেক স্ট্রং হচ্ছে। কারণ আপনি জানেন একটা বৃহৎ গোষ্ঠী যাদের বাইং পাওয়ার ইজ ভেরি হাই, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মিডল ইস্টার্ন কান্ট্রিজ, তারা হালাল লোগো ছাড়া প্রোডাক্ট কনজিউম করে না। তো ফলে আমাদের বাংলাদেশে হালাল বিএসটিআই দেয়, হালাল ইসলামিক ফাউন্ডেশনও দেয়। বাট আনফর্চুনেটলি দুজনের একজনেরও কিন্তু ইন্টারন্যাশনাল হালাল একাডেমির সাথে এক্রিডেশন নেই। মালয়েশিয়ার যে হালাল অথরিটি জাকিম হালাল, অথবা ইন্দোনেশিয়ার হালাল অথরিটি না বললে মুই হালাল, তাদের সাথে যদি আমাদের বিএসটিআই অথবা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যদি বাইলেটারাল এগ্রিমেন্ট না থাকে, তাহলে আমাদের দেশের হালাল সার্টিফিকেটকে তারা মূল্যায়ন করবে না। তাদের সাথে যদি বাইলেটারাল এগ্রিমেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদের বিএসটিআই যদি হালাল সার্টিফিকেট দেয়, সেই প্রোডাক্টটাকে আমরা সরাসরি ওই দেশে রপ্তানি করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত এক্রিডেশন নেয়, আমাকে কিন্তু মালয়েশিয়া থেকে জাকিম হালালের অডিটর এনে আমাদের প্রসেসকে অডিট করাতে হচ্ছে, মুই হালালের কাছ থেকে লোক এনে আমার প্রসেসকে অডিট করাতে হচ্ছে। আমি মনে করি এই জিনিসটা অবশ্যই সরকারের লক্ষ্য করা উচিত, এবং যত দ্রুত সময়ের পক্ষে সম্ভব পৃথিবীর বিভিন্ন দেশে যে হালাল ল্যাবরেটরি গুলো আছে তাদের সাথে আমাদের হালাল ল্যাবরেটরির এক্রিডেশন হওয়া খুবই জরুরি। জি, এবার একটু দেশের ব্যবসা পরিস্থিতি, মানে আপনি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন, আপনার কথায় অনেক কিছু স্পষ্ট হচ্ছে। তারপর একটু জানতে চাই যে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি দেশে কিভাবে দেখছেন? মানে জ্বালানি সংকট বাদ দিলে বাকি অবস্থা কেমন দেখছেন? এই মুহূর্তে ব্যবসা একটু স্লো, বাট আমরা কোয়াইট হোপফুল যে যখন ইলেকশন ক্যাম্পেইন শুরু হবে, মানুষের মুভমেন্ট বাড়বে, অ্যাক্টিভিটি বাড়বে, তখন হয়তো ব্যবসা কিছুটা লোকাল কনজাম্পশন বেড়ে যাবে, কিছুটা ঘুরে দাঁড়াবে। কারণ প্রচন্ড শীতের কারণে নর্থ বেঙ্গলের লোকজন বাসা থেকে খুব একটা বের হয়নি। এখন ওয়েদারও ঠিক হয়ে যাচ্ছে, সামনে ইলেকশন ক্যাম্পেইন শুরু হলে আমি মনে করি ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো হবে বলে আমরা আশাবাদী। তার পাশাপাশি আবারও বলবো, সামনে রমজান শুরু হবে। রমজান আসলে কিছু প্রোডাক্টের কনজাম্পশন বাড়ে। আমরা এই যে প্রাণ গ্রুপ, আমরা আপনার চেষ্টা করছি আমাদের প্রোডাক্টের মূল্য কোনোটাই যেন রমজানের না বৃদ্ধি পায়, এবং আমরা যতটুকু কাস্টমারকে বেনিফিট দেওয়া সম্ভব রমজান উপলক্ষে, ওই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কনজিউমারকে হাইয়েস্ট লেভেলে বেনিফিট দিয়ে যেন আমরা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন অফার চালাতে পারি রমজান উপলক্ষে। তা আমরা কোয়াইট আশাবাদী যে ইলেকশন এবং রমজান মিলে আগামী মাসগুলোতে লোকাল বিজনেস হয়তো আগের থেকে একটু ভালো হবে। জি, আপনাকে দুইটা প্রশ্ন রয়েছে এই রমজানকে ঘিরেই। প্রথমটি হচ্ছে যে রমজানের আগে একটা কমন টেন্ডেন্সি আমরা দেখতে পারি পণ্যের দাম বৃদ্ধি, সেটা একদম মানে সব জায়গায় আমাদের দেশের। সেইটার ব্যাপারে আপনাদের স্টেটমেন্ট কি হতে পারে? আপনি যে বলছিলেন যে আপনারা কনজিউমারদের বেনিফিট দিতে চান রমজানে, এই প্রস্তুতি আপনারা নিতে চান, আর রমজানে আসলে গুডসের ডিমান্ড কতটা হাই হয়, অ্যাকচুয়ালি আসলে ডিমান্ড কত বাড়ে? কিছু কিছু ক্ষেত্রে যদি আমি বলি, এটা সকল পণ্য না হলেও রমজানে কিছু প্রোডাক্টের চাহিদা একটু বেড়ে যায় নর্মালি। ধরে নেন রমজান উপলক্ষে আসলে ধরেন ছোলা, খেজুর, এগুলো তো রমজানের রিলেটেড প্রোডাক্ট। ওভারঅল কমন প্রোডাক্টের ভিতরে সুগারের কনজাম্পশন 50% বেড়ে যায়, মোর দেন 50% সুগারের কনজাম্পশন বাড়ে। তার জন্য ধরেন এগুলোর চাহিদার তুলনায় থাকলে একটু কিছু দাম বাড়ে। বাট আমরা মনে করি আমরা যে প্রাণ, আমাদের কোনো প্রোডাক্টের দাম রমজানে বাড়বে না। আমাদের র মেটেরিয়াল কস্ট বেড়ে গেলেও সেটা আমরা চেষ্টা করব আমাদের প্রোডাক্টের প্রাইস জন্য আমরা ভোক্তাদের জন্য সেম রাখতে পারি। পাশাপাশি আমরা ভোক্তাদেরকে যেন বিভিন্ন রকমের রমজান উপলক্ষে ভালো ভালো অফার দিতে পারি, এটা নিয়ে আমরা নিশ্চিত কাজ করে যাচ্ছি। আর ক্ষেত্রে যেটা বলবো যে আমরা চাই, যেহেতু শীতকালে শাকসবজির অভাব হবে না, অনেক প্রচুর শাকসবজি আছে, ফলমূলও আছে।
আমি মনে করি রমজানটা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা করি। এবার আপনাকে একটু অস্বস্তির প্রশ্ন করতে চাই। এবার অস্বস্তি এই কারণে বলছি, একই পণ্য আমরা যখন দেখি বাজারে, সেটা যখন আমি প্রাণকেই টার্গেট করে বলছি না, যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের মোড়কে যখন ওই পণ্যটা চলে যায়, তখন আমরা লোকাল প্রাইজের থেকে তার প্রাইজের এক ধরনের ডিফারেন্স দেখতে পারি, 1 টাকা 2 টাকা না, বেশ বেশি দেখতে পারি। এইটার মানে ইফেক্টটা আপনি যদি একটু আমাদেরকে বলেন। প্যাকেজিং একটা খরচ আছে, আপনার ব্র্যান্ডের দাম আছে, কিন্তু তারপরেও এত দাম বৃদ্ধি কেন মনে হয়, মানে পার্থক্যটা এত বেশি হয় কেন? আমি যদি বলি, দেখেন, এজ এ কর্পোরেট আমাকে বিজনেসটা চালাতে হবে সাস্টেনেবল হতে। আমার সোর্সিং, র মেটেরিয়াল সোর্সিং এক নয়। আমি কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং করে আমি আমার র মেটেরিয়ালটা কালেক্ট করছি। আমার আরেক ভাই কিন্তু রাস্তার বাজার থেকে কিনে প্রোডাক্টটা প্রসেস করে দিচ্ছে, তার প্রোডাক্টের ট্রেসেবিলিটি নাই। আমার প্রোডাক্টের কোয়ালিটি, আমার প্যাকেজিং দেখতে মনে হয় এক হলেও কিন্তু আমার R&D তে খরচ আছে, প্রোডাক্টে খরচ আছে। আমি 100% কমপ্লায়েন্ট হতে আমাকে কিন্তু সমস্ত কিছু মেনটেন করতে হয়, ট্যাক্স ব্যাট থেকে ধরে, ইউটিলিটি বিল থেকে ধরে, এমপ্লয়ি বেনিফিট থেকে ধরে। তার জন্য কিন্তু আমাদের কস্ট, আমরা যে লেভেলে করি অন্যদের থেকে একটু কস্ট আমাদের বেশি হয়। তবু যেহেতু আমরা ভোক্তার হাতে রাইট প্রোডাক্ট তুলে দিতে চাই, ভোক্তার আস্থা আছে, তার জন্য আমরা কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত যতটুকু কম্পিটিটিভ প্রাইস রাখা যায়। আমরা কিন্তু অনেক হাই প্রাইস রাখলে আমি জানি সেটা অনেকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না, এতে করে আমারও বিজনেস ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রেখে প্রোডাক্টের প্রাইসিং করতে পারি, ভোক্তা প্রোডাক্টটা বেশি কনজিউম করবে, এতে করে আমাদের সেলটা বাড়বে। এটা আমরা সবসময় মাথায় রাখি। এবং এই স্ট্র্যাটেজি আমাদের যে ফাউন্ডার চেয়ারম্যান ছিল আমজাদ খান চৌধুরী, যে আমরা ম্যাস পিপলের জন্য প্রোডাক্ট প্রডিউস করব, সাধারণ মানুষের জন্য, ওই লক্ষ্য মাথায় নিয়ে কিন্তু আমরা এখনো কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস মৃধা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে আরো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ইটিভি দর্শক শ্রোতাদেরকে প্রাণ গ্রুপের তরফ থেকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও দেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের নানা দিক নিয়ে এবং করণীয় কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।